মেয়েটা তো দেখতে দেখতে বড় হচ্ছে, এবার তো ওকে শহরের একটা বড় স্কুলে ভর্তি করতে হবে, নইলে ও তো পিছিয়ে পড়বে। আর আমি চাই ও দাদার ছেলের মতো শহরে গিয়ে লেখাপড়া করুক। দাদার ছেলে যেমনভাবে শহরে লেখাপড়া করে আমি হয়তো অতটা পারবো না, তবে আমিও চাই আমার মেয়ে শহরে গিয়ে লেখাপড়া করুক আর বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে গ্রামের মুখ উজ্জ্বল করুক। এ কি ঠাকুরপো, তুমি আমার ছেলের সঙ্গে তুলনা করে তোমার মেয়েকে শহরে পাঠাচ্ছ লেখাপড়া শেখাতে? ও তো মেয়ে, ওকে তো বিয়ে দিয়ে দিতে হবে। তা লেখাপড়া শিখিয়ে লাভ কি? ওকে তো শ্বশুর বাড়িতে গিয়ে সংসার সামলাতে হবে। ওর পড়াশোনা করে কি হবে? ওর থেকে ওকে কাজ শেখাও। তুমি কি বলছো দিদি? মেয়েদের কি লেখাপড়া শিখতে নেই? মেয়েরা কি শুধুই সংসারের কাজ করতে জন্মিয়েছে? কি হলো, তুমি কিছু বলছো না কেন গো? আমি দুজনের কথা শুনে এটাই বুঝলাম যে আমার মেয়ে গ্রামে যতটুকু লেখাপড়া শিখছে তাই শিখুক, আর তার পাশাপাশি বাড়ির কাজটাও শিখুক। তাহলে শ্বশুর বাড়িতে গিয়ে অনেক সুনাম পাবে। আমি যাই ঠাকুরপো, অনেক বেলা হলো, কাজও অনেক পড়ে আছে। তুমি দীপাকে একটু এ ব্যাপারে বোঝাও। ঠাকুরপোর কানে যে বিষ ঢেলে এসেছি তাতে দীপা আর কিছু বোঝাতে পারবে না। আমি যা চেয়েছিলাম তাই হবে, আর আমার ছেলেই হবে এই বংশের সেরা। তুমিও বৌদির কথায় সায় দিলে? তুমি চাও না তোমার মেয়ে বড় হোক, সমাজে নাম করুক? মা বাবাই তো সন্তানের ভালো চিন্তা করে নাকি? চিন্তা করি বলেই তো বলছি, ওকে সংসারের কাজ শেখাও, তাতে ওর ভালো হবে, আর লেখাপড়ার ভূতটা মাথা থেকে দূর করো। কমল, শুনলাম তোমার দাদার ছেলে শহরের বড় স্কুলে খুব ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, আমার দাদার ছেলে লেখাপড়ায় খুব ভালো, ও ভালো রেজাল্ট তো করবেই। তবে তোমার মেয়েও কিন্তু কম যায় না। ও গ্রামের স্কুলে পড়েও ভালো রেজাল্ট করেছে। তোমার মেয়েও একদিন গ্রামের মুখ উজ্জ্বল করবে। এইভাবে কয়েকটা বছর কেটে গেল। কমলের দাদার ছেলে শহরে পড়াশুনো করতে থাকলো, আর এদিকে কমলের মেয়ে গ্রামের স্কুলে পড়াশুনো করতে থাকলো। আজ আমি দুই বৌমাকে কেন ডেকেছি তোমরা কি জানো? না মা, জানি না, তবে মনে হচ্ছে কোনো ভালো উদ্দেশ্যেই এখানে ডেকেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছ। আমার তো বয়স হয়েছে, তাই আজ আমার বিষয় সম্পত্তি নিয়ে আমার মতামত তোমাদের জানাবো। মা, আমাদের ডাকার কোনো দরকার কি ছিল? আপনি যাকে যা দেবেন তা তো আগে থেকেই ঠিক করে রেখেছেন। দীপা, এখন তুই দেখছি সব বিষয়েই বেশি বেশি কথা বলতে শুরু করেছিস। আমি মায়ের সামনেই বলছি, এই বাড়িতে আমার কথা বলার কি কোনো জায়গা আছে নাকি আমার কথা কেউ শুনে? আচ্ছা, ঠিক আছে, এবার তোমরা থামো তো দেখি, আমাকে আমার সিদ্ধান্তের কথা জানাতে দাও। ছোট বৌমা, আমি আমার জমির 2 ভাগ বড় বৌমাকে দেব। কারণ ওর ছেলে, ওর খরচা বেশি, আর 1 ভাগ ছোট বৌমা তোমাদেরকে দেব, কারণ তোমাদের তো মেয়ে, বিয়ের পরে আর মেয়েরা বাপের বাড়ি থাকে না। মা, জমি জমা তো হলো, এবার গহনার বিষয়টা ভাগ করা হোক। গহনা বলতে আমার আছে 2 হার,
আর একটা বালা, একটা হারও বালা বড় বউকে দেব, কারণ ওর ছেলের বউ পাবে। আর বাকি হারটা ছোট বউকে দেব, কারণ ওটা ওর মেয়ে পাবে। কমলের দাদার ছেলে গ্রামের বাড়িতে এসে মাকে একটা প্রস্তাব দেয়। মা, তুমি তো জানো আমি শহরে জব করি। সেই সূত্রে ওখানে আমার অনেক চেনা জানা বন্ধু প্রমোটার আছে। ওরা বলছিল আমাদের গ্রামের বাড়িটা ওদের দিলে ওরা অনেক টাকা দেবে, আর সেই সঙ্গে একটা ফ্ল্যাটও দেবে। তা মা, এ ব্যাপারে তোমারও বাবার কোনো বক্তব্য আছে কি? রাজু, দেখ বাবা, তুই আমার একমাত্র ছেলে। শহরে লেখাপড়া করে এখন একটা বড় কোম্পানির দায়িত্বে আছিস। তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। আমার আর তোর বাবার কোনো আপত্তি নেই। তারপর রাজু তার বাবা মাকে কিছু টাকা দিয়ে ভাড়া বাড়িতে রেখে শহরে চলে যায়। রাজু, তুই বলেছিলি যে প্রমোটরকে জমি দিলে অনেক টাকা পাওয়া যাবে, একটা ফ্ল্যাটও পাওয়া যাবে, কিন্তু আমরা তো কিছুই পেলাম না। মা, যে টাকা পেয়েছিলাম তার অর্ধেক টাকা তোমাদের ঘর ভাড়া, খাওয়া খরচ ও চিকিৎসার খরচে শেষ হয়ে গেছে, আর বাকি অর্ধেক আমার ভাগেরটা আমার অ্যাকাউন্টে আছে। ওটা আমার ভবিষ্যতের জন্য। রাজু, তাহলে আমার আর তোর বাবার চলবে কি করে? তা আমি কি জানি? তোমরা আমায় জন্ম দিয়েছো, তাই দায়িত্ব পালন করেছো। আমি তোমাদের জন্ম দিইনি, তাই আমার কোনো দায়িত্ব নেই। হায় ভগবান, এই ছেলের জন্য আমি আমার সর্বস্ব খাইয়েছি। তবে মা, আমি একটা সন্ধান দিতে পারি। হাবাসপুরে একটা সরকারি বৃদ্ধাশ্রম আছে, তোমরা ওইখানে চলে যাও। থাকা, খাওয়া ও চিকিৎসার সব খরচ সরকার থেকে বহন করে। ওখানে তোমাদের কোনো অসুবিধা হবে না। অবশেষে রাজুর বাবা মা কোনো উপায় না পেয়ে বৃদ্ধাশ্রমে চলে যায়।